আজ বিশ্ব বাঘ দিবস। দিবসটির গুরুত্ব এবং সুন্দরবনের বাঘের বর্তমান সংখ্যা ও পরিস্থিতির কথা আমরা বলছি আমাদের খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের সঙ্গে। অসীম, আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি বড় ধরনের একটি বিপর্যয়ের পর সুন্দরবনে বাঘের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। অসীম, আমাদের জানাবেন আসলে বাঘের আবাসস্থল রক্ষায় কি কি উদ্যোগ নিয়েছে বন বিভাগ? আদ্রিতা, ধন্যবাদ আপনাকে। আসলে বন বিভাগ যে কি পদক্ষেপ নিয়েছে সেটি আমার সাথে আজকে খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগের যিনি বিভাগীয় বন কর্মকর্তা এজেড হাসানুর রহমান রয়েছেন তার কাছ থেকেই শুনবো। তার আগে আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি। আসলে ধারাবাহিকভাবে 2010 সালের পর থেকে বাঘ কিন্তু কম ছিল, তবে সর্বশেষ যে জরিপ এর ফলাফল সেটি 2025 সালে প্রকাশিত হয়েছে এবং বন বিভাগ সেটি আমাদেরকে জানিয়েছেন। সেখানে 125টি বাঘের সংখ্যা পাওয়া গেছে। সেটি আসলে একটি ভালো দিক বলতেই পারি যে সুন্দরবন কেন্দ্রিক যে বাঘের সংখ্যা বাড়ছে, একই সাথে বাঘ বিভিন্ন লোকালয়ে দেখা যাচ্ছে, সেটিও একটি ভালো দিক। আমি একটু কথা বলে নিতে চাই। আসলে আমার সাথে বিভাগীয় বন কর্মকর্তা রয়েছে সুন্দরবন পশ্চিম বন বিভাগের। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একটু জানতে চাই আসলে আপনারা বাঘ বৃদ্ধিতে সুন্দরবন রক্ষার জন্য আসলে কি পদক্ষেপ নিয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। আপনারা সকলেই জানেন যে আজ বিশ্ব বাঘ দিবস। আজ এই বাঘ দিবসের আপনার প্রতিপাদ্য বিষয় হচ্ছে সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আমাদের বন অধিদপ্তরের কেন্দ্রীয়ভাবে এবং সুন্দরবন পশ্চিম বন বিভাগের 2টি রেঞ্জে, নলিয়ান এবং বুড়িগোয়ালিনি এবং সুন্দরবন পূর্ব বন বিভাগের 2টি রেঞ্জে, 4টি রেঞ্জে আমরা বাঘ দিবস পালন করছি। আপনারা সকলে অবহিত আছেন যে বাঘ একটি বনের জীববৈচিত্র্যের অবস্থা নিরূপণের জন্য আপনার ইন্ডিকেটর স্পিসিস হিসেবে কাজ করে। যে বনের অবস্থা ভালো সেখানে আপনার বাঘের সংখ্যাও বেশি থাকে। বাংলাদেশে আপনার বাঘের প্রধান আবাসস্থল হচ্ছে সুন্দরবন এবং এই 2024 সনে বন বিভাগ এবং বিভিন্ন আপনার যারা সায়েন্টিস্ট আছে তাদের সমন্বয়ে আমরা আপনার বাঘ ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি অনুসরণ করে, যেটা সারা বিশ্বে স্বীকৃত, আমরা আপনার বাঘ গণনা করেছি। এই বাঘ গণনার মাধ্যমে আমরা বাঘ পেয়েছি 125টি। তার মধ্যে আপনার বাঘের শাবক ছিল 19টি, যেটা আমরা আপনার এই 125টির মধ্যে ইনক্লুড করিনি। কারণ আমরা সকলেই জানি যে আপনার বাঘের শাবক সাধারণত তাদের মার সাথে প্রায় 2-2.5 বছর অবস্থান করার ফলে সমস্ত শাবকই আপনার সার্ভাইভ করে না। এজন্য আমরা আপনার এই বাঘের সংখ্যাটা আমরা আপনার ওই 19টি বাঘের সংখ্যাটা আমরা আপনার আমাদের যে টোটাল আমরা 125টি বাঘ পেয়েছি সেটার মধ্যে অন্তর্ভুক্ত করিনি। 2018 সালে আমরা একই পদ্ধতিতে অর্থাৎ ক্যামেরা ট্র্যাপিং মাধ্যমে আমরা বাঘ গণনা করেছিলাম। তখন আমরা বাঘ পেয়েছিলাম 114টি। অর্থাৎ 2018 সালের সাথে আপনার 2024 সালের আপনার পার্থক্য বিবেচনা করলে দেখা যাচ্ছে আপনার সুন্দরবনের বাঘের সংখ্যা 9.65% বা 9.65% আপনার বৃদ্ধি পেয়েছে বলে আমরা আপনার দেখেছি। আমরা শুনেছি আসলে বিশেষজ্ঞরা যে বিভিন্ন সময় বলেছে যে আসলে এই যে বাঘগুলো লোকালয়ে যাচ্ছে, আসলে বাঘের যে খাদ্যের অভাব রয়েছে, একই সাথে আবাসস্থলের, এটা বিশেষজ্ঞদের কথা। আসলে আপনারা কি করছেন, কি ভাবছেন এই বিষয়টা? জি, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনার বাঘের আবাসস্থল আপনার সংরক্ষণের জন্য আপনার দেখা যাচ্ছে যে সুন্দরবন একটি আপনার ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস প্রবণ এলাকা এবং সুন্দরবনে আপনার দেখা যাচ্ছে যে বর্তমানে জোয়ারের পানির উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে। এই জন্য আমরা সুন্দরবনের বিভিন্ন স্থানে 20টি কিল্লা স্থাপন করেছি, মাটির কিল্লা স্থাপন করেছি, যেখানে আপনার প্রতিকূল আবহাওয়া যখন থাকে তখন আপনার বিভিন্ন বন্যপ্রাণী ওই কিল্লাগুলোতে আপনার আশ্রয় নেয় এবং তারা তাদের প্রাণ রক্ষা করতে সক্ষম হয়। এছাড়া কিল্লার পাশে আপনারা সকলেই জানেন যে সুন্দরবনের পানি লবণাক্ত পানি। কিল্লার পাশে আমরা 20টি পুকুরও স্থাপন করেছি। এই 20টি পুকুর স্থাপন করার ফলে এখন যেহেতু আপনার বর্ষাকাল এবং পুকুরগুলোতে আপনার সম্পূর্ণ আপনার পানিতে ভরে গিয়েছে, দেখা যাচ্ছে যে আপনার বন্যপ্রাণীগুলো আপনার সুপেয় পানির যেটা আপনার মিষ্টি পানি যেটা প্রয়োজন সেই পানিটাও তারা আপনার ওইখান থেকে গ্রহণ করতে পারছে। আরেকটা বিষয় বলেছেন যে আপনার বাঘ মানুষের দ্বন্দ্ব নিরসন। বাঘ মানুষের দ্বন্দ্ব নিরসনে আপনার সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় সুন্দরবন পূর্ব বন বিভাগে আপনার 44 কিলোমিটার এবং সুন্দরবন পশ্চিম বন বিভাগে 30 কিলোমিটার, মোট আমরা 74 কিলোমিটার ফেন্সিং করেছি। এই ফেন্সিং করার উদ্দেশ্যটা হলো আপনার বাঘ
হরিণ, শূকর যে সমস্ত বন্যপ্রাণী সুন্দরবনের অভ্যন্তরে থাকে, তারা যাতে আপনার লোকালয়ে প্রবেশ না করে। আপনারা সকলে অবহিত আছেন যে সুন্দরবনে যখন যখন আপনার বাঘ লোকালয়ে প্রবেশ করে বা আপনার বাঘকে পিটিয়ে আপনার লোকজন হত্যা করত, আমরা আপনার এই রোপ ফেন্সিং করার ফলে আপনার বাঘ লোকালয়ে প্রবেশ করতে পারছে না এবং বাঘ বা অন্যান্য বন্যপ্রাণী তাদের জীবন রক্ষা করছে। আর আরেকটা বিষয়, আপনার এই সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত ছিল আপনার বাঘের পরজীবী সংক্রমণ নির্ণয়, অর্থাৎ বাঘ অন্য বন্যপ্রাণীর গায়ে কোনো পরজীবী আছে কিনা। আপনার বাঘ এবং বন্যপ্রাণীর গায়ে যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া উপস্থিতি পাওয়া গিয়েছে, সেটা আপনার মানে বাঘের সুস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ নয়। তবে আশাব্যঞ্জক একটা দিক হলো যে আপনার ওই গবেষণা আপনার ফলাফলে দেখা গিয়েছে যে আপনার বাঘের মলের নমুনায় কোনো ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাসের উপস্থিতি আপনার পাওয়া যায়নি। এটা আমরা আপনার করতে সক্ষম হয়েছি। বিভিন্ন সময় দেখি যে আসলে সুন্দরবনে চোরা শিকারের যে দৌরত্ব রয়েছে, যার ফলে কিন্তু এটি বাঘের উপরও পড়ে। সুন্দরবন কেন্দ্রিক যেটি পড়ে আসলে সেটি বাঘের উপরও পড়ে, যার ফলে বাঘও অনেক সময় হুমকিতে থাকে। আসলে সেই চোরা শিকারীর দৌরত্ব আপনারা কতটা বন্ধ করতে পেরেছেন? জি, আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নটা করার জন্য। আপনারা জানেন যে আগে আমরা সচরাচর নৌকা দিয়ে আপনার সুন্দরবনে আমাদের টহল কার্যক্রম পরিচালনা করতাম। আমাদের সমগ্র সুন্দরবন, অর্থাৎ সুন্দরবন পূর্ব বন বিভাগ এবং পশ্চিম বন বিভাগ, আমরা যৌথভাবে এখন আপনার ফুট পেট্রোলিং করছি। ফুট পেট্রোলিং জিনিসটা কি? আপনার জানেন যে সুন্দরবন নদী নালা খাল বেষ্টিত। আপনার আমাদের স্টাফগণ, ক্যাম্প এবং স্টেশনের স্টাফগণ আপনার সুন্দরবনের যে কোনো চরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তারা লাইন ফলো করে কিছু দূরে আপনার তারা আমাদের সুন্দরবনের স্টাফ এবং সিপিজেদের সহায়তায় এক প্রান্ত থেকে অপর প্রান্তে তারা আপনার ফুট পেট্রোলিং করে থাকে। এতে দেখা যাচ্ছে যে যদি কোনো ফাঁদ পাওয়া যায়, সেই ফাঁদগুলো আমরা আপনার উদ্ধার করে নিয়ে আসছি। এতে আপনার সুবিধাটা হচ্ছে কি, কোনো বন্যপ্রাণী ওই ফাঁদে আটকে মারা যাওয়ার পূর্বেই আমরা তাদের জীবন রক্ষা করতে পারছি। যদিও আমাদের স্টাফদের কষ্ট হয়, কিন্তু আমরা বর্তমানে এই কার্যক্রমটা আপনার চলমান রাখার ফলে দেখা যাচ্ছে অনেক বন্যপ্রাণী আপনার ওই জখম হওয়া থেকে বা আপনার মারা যাওয়া থেকে রক্ষা পাচ্ছে। আর আরেকটা বিষয় আমরা নতুনভাবে চালু করেছি যে আপনার ড্রোন প্রযুক্তি ব্যবহার। দেখা গেছে ভাটার সময় আমরা সুন্দরবনের খালের শেষ মাথায় যেতে পারছি না, তখন আমরা আপনার ওই ড্রোন প্রযুক্তি ব্যবহার করে খালের শেষ মাথা বা সুন্দরবনের অভ্যন্তরে যেখানে আমাদের প্রবেশ করা যাচ্ছে না, ওইখানে আমরা আপনার ড্রোন নিয়ে গিয়ে আপনার পর্যবেক্ষণ করছি যে কোনো চোরা শিকারী অথবা আপনার কেউ মানে কোনো মানে কাজ করার জন্য অনৈতিক কাজ করার জন্য ঢুকেছে কিনা, এই সমস্ত বিষয়গুলো আমরা আপনার পর্যবেক্ষণ করে আপনার সুন্দরবনকে সুরক্ষায় আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আসলে এই মুহূর্তে সুন্দরবনে আসলে নানান দিক রয়েছে, অর্থাৎ যেগুলো ঝুঁকির দিক রয়েছে। আপনারা সুন্দরবনে আসলে এই কোন দিকটাকে ঝুঁকি মনে করছেন? আসলে বাঘকে কেন্দ্র করে, বিশেষ করে বাঘ বিভিন্ন জায়গায় যে আমরা দেখেছি যে বিভিন্ন সময় বাঘে আসলে মৃত্যুর ঘটনাও ঘটছিল একটা সময় আরকি। এখন কি ঝুঁকি মনে করছেন? জি, আপনারা জনগণকে সম্পৃক্ত করে আপনারা জানেন যে আমাদের সুন্দরবনে আপনার সিএমসি আছে, কমিউনিটি আপনার ম্যানেজমেন্ট গ্রুপ, যেটা আপনার সহব্যবস্থাপনা কমিটি রয়েছে, আমাদের সিপিজি সদস্য রয়েছে এবং সিপিজি মানে আপনার কমিউনিটি পেট্রোল গ্রুপ রয়েছে এবং আপনার ভিটিআরটি সদস্য রয়েছে। ভিটিআরটি সদস্য হচ্ছে ভিলেজ টাইগার রেসপন্স টিম। এরকম আপনার কোনো বন্যপ্রাণী আপনার যদি কোথাও আপনার ফাঁদে আটকা পড়ে অথবা আপনার লোকালয়ে প্রবেশ করে, তখন আমাদের এই সিপিজি বন বিভাগের সহায়তায় সিপিজি সদস্যগণ, আপনার ভিটিআরটি সদস্যগণ এগুলো আপনার বন্যপ্রাণীকে উদ্ধার করে, তারা যদি আহত হয়ে থাকে তাহলে সেবা শুশ্রূষা করে আমরা তাদেরকে পুনরায় বনে অবমুক্ত করছি। এই যে আসলে তবে এত কিছু করছেন, তবে চোরা শিকারি কেন বন্ধ হচ্ছে না বলে মনে হচ্ছে? অনেক সময় বলছে যে বিভিন্ন সময় অভিযোগ থাকে যে বন বিভাগের প্রতিও কিন্তু একটি অভিযোগ থাকে যে আসলে বন বিভাগের উদাসীনতার কারণে চোরা শিকারীদের যে দৌরত্ব রয়েছে সেটি বন্ধ হচ্ছে না। আপনারা কি মনে করছেন? জি, আপনার আগে এগুলো ছিল, কিন্তু বর্তমান সময়ে যেহেতু এখন আপনার আধুনিক যুগে আমরা আপনার ড্রোন প্রযুক্তি ব্যবহার করে আমরা কিন্তু সুন্দরবনে আপনার মাসে 2টি আপনার স্মার্ট পেট্রোল গ্রুপ আপনার পরিচালনা করে থাকি। এছাড়া প্রতিটা রেঞ্জে আপনার একটা স্পেশাল টিম থাকে।
প্রাপ্তির সাথে সাথে আমরা ব্যবস্থা নিচ্ছি। সংবাদটা আমরা কিভাবে পাই? আমাদের কিন্তু আপনার গোয়েন্দা, আপনার কেউ যদি আমাদেরকে, তো আমাদের কিছু গোয়েন্দা নজরদারি ব্যবস্থা আমরা করেছি, এবং আপনার প্রকল্প বা আপনার রাজস্ব খাত থেকে আমাদের তাদেরকে কম্পেনসেশন দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। এতে আপনার দেখা যাচ্ছে যে আমরা যে আমাদেরকে তথ্যদাতা, তার নামটা গোপন রেখে আমরা আমাদের অভিযান পরিচালনা করি, এবং গিয়ে যদি আমরা সফল হই, আমরা তথ্যদাতাকে আর্থিকভাবে আপনার একটা পুরস্কৃত করি, যেটা কি জানে বাইরের কেউ জানে না। ধন্যবাদ। আমি আমার সাথে যুক্ত হয়েছেন খুলনার অর্থাৎ সুন্দরবন নিয়ে কাজ করেন, পরিবেশ নিয়ে কাজ করেন, বাপার সমন্বয়কারী অ্যাডভোকেট বাবুল হাওলাদার। বাবুল হাওলাদার শুনছিলেন, যিনি বলেছিলেন আসলে আমরাও বলছিলাম যে আসলে চোরা শিকারী যে দৌরত্ব কেন বন্ধ হচ্ছে না, আর এই যে বাঘ দিবসে বাঘকে সুরক্ষিত রাখতে আসলে বন বিভাগের যে কার্যক্রম সেটা আপনারা কতটুকু ভাবছেন, কি করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন নিউজকে। আপনি যে প্রশ্ন করলেন, এটা বলার আগে একটু পিছনে যেতে হয় সামান্য। সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল, তারা তাদের বাঘের সংখ্যা বৃদ্ধি করতে পারলেন। আমাদের ভারত এখন বাঘের সংখ্যার দিক থেকে শীর্ষে। সেখানে নানা রকম যুক্তি থাকতে পারে, কিন্তু আমরা এক যুগের বেশি সময় পার করে ফেললাম বাঘ গণনার জন্যে। ফলে আমরা প্রকল্প গ্রহণ করছি, কিন্তু প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে আমাদের যে সেটি বাস্তবায়নের ক্ষেত্রে যে আন্তরিকতার জায়গা, পেশাদারিত্বের জায়গা, সেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা, সেই জায়গাটায় আমাদের ঘাটতি রয়েছে। এক। দুই নম্বর হচ্ছে যে আইনের দুর্বলতাও খানিকটা রয়েছে। আইনটা যুগোপযোগী করা দরকার। আরেকটা জিনিস হচ্ছে অ্যারেস্টিং পার্টি আমরা যদি বলি, বা হচ্ছে যে বন বিভাগ বলি, বা অন্য যে সংস্থাগুলো আছে, তাদের এখানে পেশাদারিত্বের কতগুলো ঘাটতি আছে, যে ঘাটতিগুলোর কারণে আমরা দেখি যে অনেক অপরাধী তিনি আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যান। সুতরাং তাদের এই যখন উদ্ধার কার্যক্রম চলে, বা যখন গ্রেপ্তার হন চোরা কারবারিরা, বা যখন এটার সিজার লিস্ট হয়, সেই জায়গাগুলোতে আরো বেশি আন্তরিক হওয়া দরকার। এবং সাক্ষী, বিশেষ করে সাক্ষী যারা হন, এই ব্যাপারে আরো বেশি আন্তরিক হওয়া দরকার। আন্তরিক না হলে যেটা হবে যে এক তো আইনের ফাঁকফোকর, দুর্বল আইন, এবং এর পিছনে আরেকটা বড় ধরনের চক্র কাজ করে। সেই চক্র দ্বারা আমরা দেখি যে কেউ কেউ প্রভাবিত হয়ে যান। এবং আমরা যদি বলতেই হচ্ছে খুব দুঃখজনকভাবে যে সবাই না, কিন্তু কেউ কেউ রক্ষক ভক্ষকের ভূমিকা অবতীর্ণ হয়ে যান। এবং সেই রক্ষক যখন ভক্ষকের ভূমিকা অবতীর্ণ হন, তখন যা হওয়ার এক্ষেত্রেও তাই হচ্ছে, ব্যতিক্রম কিছু না। আমরা দেখেছি যে বাঘের সংখ্যা কিন্তু বেড়েছে। আসলে 2018 সালে যেটি জরিপ হয়েছিল, তারপরে 2025 সালে যেটি জরিপ প্রকাশিত হয়েছে, 2024 সালে যেটি বাঘ গণনা সুমারি ছিল, তারপরে 25-এ বাঘের সংখ্যা বাড়ছে। একই সাথে নূতন করে আইন করারও একটা বিষয় উঠে এসেছে, যে সংসদে কিছুদিন আগে বাঘ অর্থাৎ সুন্দরবন কেন্দ্রিক অর্থাৎ রক্ষার জন্য যে আইনটি, আসলে এই আইন করে কি এটি সম্ভব, সুন্দরবন রক্ষা এবং বাঘ বৃদ্ধি করা? শোনেন, আমি আপনার প্রথমটা যেটা বললেন যে বাঘ বৃদ্ধি পেয়েছে, পুরোপুরি করছি না। তবে কাগজে কলমে একটা, বাস্তবে কিন্তু আমরা অন্যরকম দেখি। কারণ হচ্ছে যে যারা জেলে মৌয়াল বা যারা সুন্দরবনে যান, তাদের কাছ থেকে যে তথ্য আমরা যদি পাই, তাহলে সেইটা বাঘের সংখ্যা বেড়েছে সেই ব্যাপারে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত করে বলতে পারি না। ফলে আমি তারপরে পুরোপুরি দ্বিমত পোষণ করছি না। নিশ্চয়ই যারা এই বিষয় নিয়ে কাজ করছেন, তারা একটা ডাটাবেজের ভিত্তিতেই কাজ করছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু আরেকটা যেটা বললেন আপনি, সেটা হচ্ছে যে বাঘের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কিন্তু চোরা কারবারিদের দৌরত্বও বাড়বে। কারণ ওখানে তারা ওটি সংগ্রহ করতে যান, সেটার জন্য তাদের যে একটা বড় চক্র আছে। এটা যে একজন চোরা কারবারি বিচ্ছিন্ন কোনো ব্যাপার না, তো এটা তো একটা বড় ধরনের চক্র। এর মধ্যে যদি বলেন যে আন্তর্জাতিক চক্র জড়িত, কারণ এগুলা আমরা জানি যে মহামূল্যবান একটা অর্গান। তো সেইটা করার ক্ষেত্রে আইনকে যেমন করতে হবে, আর শুধু আইন দিয়ে আসলে হবে না। শুধু আইন দিয়ে হবে না, এখানে সচেতনতার প্রয়োজন। কারণ ওই বন নির্ভরশীল মানুষগুলোকে আমাদেরকে বিশ্বাস করাইতে হবে, সচেতন করতে হবে যে এই বাঘ হচ্ছে প্রাকৃতিক পাহারাদার সুন্দরবনের। সুতরাং এই প্রাকৃতিক পাহারাদারকে যদি আমরা রক্ষা করতে পারি, সুন্দরবন ভালো থাকবে, আমরা যারা বনজীবী, আমরা যারা বনের উপর নির্ভরশীল, আমরা ভালো থাকবো, পরিবেশ ভালো থাকবে। সেই জায়গাটা আরেকটা জিনিস যদি করা যায়, সেটা হচ্ছে যে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা, যে কথাটা প্রায় উঠে আসে, যে এই মানুষগুলোকে বিকল্প কর্মসংস্থানের আওতায় নিয়ে আসা, কাউন্সেলিং করা, সর্বোপরি তাদেরকে সচেতনতাও দরকার। শুধু আইন প্রয়োগ করে আসলে সবসময় সমস্যার সমাধান হয় না। ধন্যবাদ অ্যাডভোকেট বাবুল হাওলাদার। আপনার কাছে একটু জানতে চাই, আমরা একেবারে শেষের দিকে, আসলে এই যে যারা বনের উপর নির্ভরশীল রয়েছে, আসলে তাদের জন্য আপনারা কি করছেন? আসলে তাদের নির্ভরশীলতা না কমালে, অর্থাৎ এই মুহূর্তে তো সুন্দরবনে 3 মাসের জন্য বন্ধ রয়েছে, আসলে এই সময়টা যারা বনের উপর নির্ভরশীল, তাদের জন্য আপনারা বিকল্প কোনো ব্যবস্থা করেছেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে আবার। আপনার অবশ্যই আমরা বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছি। আপনি জেনে আনন্দিত হবেন যে গত সপ্তাহে আমরা আমাদের সুন্দরবনের অভ্যন্তরে আমার ভাই যেটা বললেন যে জেলে বাওয়ালি মাওয়ালি, তাদের
প্রতি মাসে এই নিশ্চিতকালীন সময়ে জুন জুলাই আগস্ট মাসের এই নিশ্চিতকালীন সময়ে আপনার প্রত্যেকটা পরিবারকে আপনার 40 কেজি হারে আপনার আপনার ওই প্রায় 8,271টি আপনার জেলেকে আমরা আপনার খাদ্য কর্মসূচির আওতায় মানে বিকল্প যে আপনার খাদ্য কর্মসূচি এর আওতায় আমরা আনতে পেরেছি এবং আমরা আশা করছি যে এই সপ্তাহের মধ্যেই আমরা তাদেরকে আপনার খাদ্য সহায়তা আমরা পৌঁছে দিতে সক্ষম হব। আর উনি বলেছেন যে আপনার অ্যাওয়ারনেস প্রোগ্রাম অবশ্যই আপনার সুন্দরবনের আশেপাশে, যেহেতু সুন্দরবনটা আইসোলেটেড না, আপনার এর পাশে আশেপাশে আপনার আপনার জনবসতি রয়েছে, এই তাদেরকে আপনার অ্যাওয়ারনেস করতে হবে। এই অ্যাওয়ারনেসের জন্য আমরা আপনার সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এবং আমাদের পরিচালন ব্যয় খাতার আওতায় আমরা 50টি স্কুলে আপনার তাদেরকে নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম করেছি। এছাড়াও আমরা আপনার বিভিন্ন অন্যান্য সমাজসেবী যে সমস্ত সংগঠন রয়েছে, যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছে, আপনার সুশীল সমাজ রয়েছে, তাদেরকে নিয়ে আমরা সভা করেছি এবং আপনার আমাদের সুন্দরবনের বাউন্ডারি এলাকায় 100টি আমরা সাইনবোর্ড স্থাপন করেছি, যেখানে আমরা উল্লেখ করেছি যে আপনার বাঘ হত্যা করলে আপনার কী শাস্তির বিধান রয়েছে, হরিণ শিকার করলে কী শাস্তির বিধান রয়েছে, ইত্যাদি বিষয় উল্লেখ জনগণকে সচেতন করতে আপনার সক্ষম হয়েছে। কথার মধ্যে একটু প্রশ্ন করতেছে, আসলে এই যে বাঘ দিবস তো পালন করেন প্রতি বছর, ঘটা করে বাঘ দিবস পালন হয়, আসলে এতে বাঘের জন্য কি সুফল পান? আপনার এতে বাঘের জন্য আমরা সুফল পাচ্ছি এটাই যে 2018 সনের পর থেকে আপনার সুন্দরবনে অর্থাৎ পূর্ব বন বিভাগ এবং পশ্চিম বন বিভাগ কোথাও আপনার বাঘ পিটিয়ে হত্যা করা হয়েছে এ ধরনের কোনো নজির আপনার নাই। কারণ আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি, আপনাকে আগেই বলেছি যে আমরা ফেন্সিং করেছি, সচেতন করেছি। এতে আপনার দেখা যাচ্ছে যে আপনার মানুষের মধ্যে একটা আপনার অ্যাওয়ারনেস গ্রো হয়েছে এবং তারাই আমাদেরকে কোথাও আপনার হরিণ আপনার বাইরে চলে গেলে, শূকর বাইরে চলে গেলে তারা আমাদেরকে ইনফরমেশন দেয় যে অমুক গ্রামে আমরা হরিণ একটা চলে এসেছে, এসে আপনারা নিয়ে যান। আমরা আমাদের রেস্কিউ টিম আছে, আমরা রেস্কিউ টিমের মাধ্যমে সেগুলো আপনার উদ্ধার করে আবার পুনরায় বনে অবমুক্ত করছি। ধন্যবাদ আপনাকে। আসলে বাবুল হাওলাদার, একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই, আসলে বন বিভাগের যে চলমান কার্যক্রমকে আপনারা কিভাবে দেখছেন? কারণ আপনারা সুন্দরবন নিয়ে কাজ করেন, কিভাবে দেখছেন আসলে, আর বন বিভাগের কি করা উচিত বলে মনে হয়? একেবারে শেষ প্রশ্ন। আসলে বন বিভাগ তো শুধু সুন্দরবন নিয়ে এই অঞ্চলে কাজ করে, নট দ্যাট আরো অনেক কাজ তাদের আছে। তবে যেহেতু সুন্দরবন একটা ইন্টারন্যাশনাল ফোকাস এবং এই সুন্দরবনের গুরুত্ব সম্পর্কে আমরা জানি, এটা নতুন করে বলার প্রয়োজন নেই। সুতরাং বন বিভাগের কাছ থেকে আমাদের যে প্রত্যাশার জায়গা, সেটি বলতেই হবে এই সত্য কথাটা, যে সেই প্রত্যাশার জায়গাটা বন বিভাগ পূরণ করতে পারছে না। সেটার পিছনে অন্য কারণ থাকতে পারে, সেটা শুধু যে বন বিভাগের উপর আমরা দোষারোপ করবো নট দ্যাট। এখানে পলিটিক্যাল ডিজায়ারের ব্যাপার আছে, এখানে সরকারি নীতির প্রশ্ন আছে, রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রশ্ন আছে। সুতরাং সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে বন বিভাগের সক্ষমতা আরও বাড়ানো দরকার, তাদের যে সিকিউরিটির প্রশ্ন সেটি বাড়ানো দরকার, এবং তাদের হচ্ছে যে আরও বেশি কি করে উৎসাহ ব্যঞ্জক কর্মসূচি সরকার নিতে পারে সেটি করা দরকার। সাথে সাথে বন বিভাগে যারা চাকরি করেন, এটিকে চাকরি হিসেবে না নিয়ে তারা যদি দেশপ্রেমিক হিসেবে যদি মনে করেন যে এটি আমার সন্তান, আমার ভবিষ্যৎ, এর জন্য এই বাংলাদেশ এবং এই সুন্দরবন রক্ষা করতে হবে, আমার জন্য রক্ষা করতে হবে, আমাদের জন্য, তাহলে আমার মনে হয় যে দায়িত্বশীলতার জায়গাটা আরও বাড়বে। সুতরাং চাকরি শুধুমাত্র না, পেশাদারিত্ব সাথে সাথে হচ্ছে যে দেশপ্রেম এবং আন্তরিকতার জায়গা। আমার সম্পদ আমাকে রক্ষা করতে হবে, আমি দায়িত্বটা পেয়েছি, এটি আমার জন্য সৌভাগ্য, এই 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 সুযোগটা আমি কাজে লাগাবো। শুধু সেই জায়গাটা যদি তৈরি হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের যে ঘাটতির জায়গাটা আছে প্রত্যাশা পূরণের, সেই জায়গাটা বন বিভাগ পূরণ করতে পারবে। ধন্যবাদ আদ্রিতা। আসলে আমার সাথে ছিলেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের যে বিভাগীয় বন কর্মকর্তা এবং বাপার সমন্বয়কারী অ্যাডভোকেট বাবুল হাওলাদার। আসলে তাদের কথার মধ্যে একটি বিষয় স্পষ্ট, যে আসলে সুন্দরবন অর্থাৎ বাঘ দিবস, বাঘ নিয়ে কিন্তু ভরসার কথাও রয়েছেন, একই সাথে নিরাশার কথাও রয়েছেন। কারণ বাঘ রক্ষায় কিন্তু আরও উদ্যোগ প্রয়োজন, একই সাথে আইন প্রয়োগকারী সংস্থাগুলো যারা রয়েছেন এবং বন বিভাগ যারা রয়েছেন তাদের কিন্তু এটি বাস্তবায়নও কিন্তু জরুরি। শুধু আইন করে কিন্তু এই বাঘ রক্ষা করা যাবে না এবং বাঘ বৃদ্ধি করা যাবে না। সে কারণে আসলে বন বিভাগের আরও বেশি ভূমিকা নিতে হবে এবং আইন প্রয়োগকারী যারা সংস্থা রয়েছেন তাদেরকে কিন্তু আইন প্রয়োগে আরও দায়িত্বশীল হতে হবে বলছে, এমনটাই কিন্তু আমরা এই আলোচনায় যতটুকু বুঝতে পেরেছি এটি হচ্ছে মূল বিষয়। আমার কাছে আপাতত এই ছিল আদ্রিতা আজকের বাঘ দিবস নিয়ে আলোচনার